যদি বিএনপি জিতে আসে, সম্ভাবনাও আছে, ভেরি টাইট, যদিও জিতে আসে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে উনি যে প্ল্যানের কথা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য তার যে লোকের দরকার, বিশেষ করে গ্রাস রুট লেভেলে, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে, যারা এইসব চাঁদাবাজি টেন্ডারবাজিতে জড়িত ছিল, তারা অনেকে আবার সাসপেন্ডও করেছে, বহিষ্কার করেছে। উনি এটা পারবেন কিনা? উনি 20,000 মাইল কিলোমিটার খাল খনন করবেন, কত কোটি উনি গাছ লাগাবেন, 5 কোটি গাছ লাগাবেন। তারপরে আপনার ওই টেকনোলজি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সেসব কথা নিঃসন্দেহে বলবেন। হ্যাঁ, ওদেরকে টেকনোলজিক্যালি ট্রেন করে বিদেশে এক্সপোর্ট করার কথা বলুন, এতে করে জব ক্রিয়েট হবে। বিএনপি আরেকটা আওয়ামী লীগ হয়ে যাবে এবং বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সো পার্থক্য খুঁজতে হলে জামাতকে বেছে নিতে হবে। আপনি কতটা মনে করছেন যে এটি ফ্যাক্টর হয়ে উঠতে যাচ্ছে আগামী নির্বাচনে? বিএনপি এই যে ধরেন অল্প অল্প যেগুলো কি বলবো, মানে তাদের দলের কি বলবো এই সমস্ত গুন্ডামি, করাপশন এগুলো যদি কন্ট্রোল করতে পারতো, তারা তাদের কিন্তু এই ইলেকশনে এত কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতো না, তারা কিন্তু জামাতের থেকে অনেক এগিয়ে থাকতে পারতো। পুরো নির্বাচনের মৌসুমটাতে তো বিএনপিকে এই অভিযোগটাকে সামাল দিতে হচ্ছে, চাঁদাবাজি, দুর্নীতি এবং চান্দা ভাই, নানা ধরনের বিষয়গুলো তাদের নামে আখ্যা দেওয়া হচ্ছে। বিএনপি আপনার কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনে কিংবা সব কর্মকাণ্ড দেখে কি মনে হচ্ছে, তারা কি এই অভিযোগ থেকে উতরে উঠতে পারছে? আগামী নির্বাচনে জনগণ কি তাদেরকে মনে করবে চাঁদাবাজি কিংবা দুর্নীতি থেকে বিএনপি সামনে যে ক্ষমতায় যদি আসে, তাহলে সেটি মুক্ত একটি প্রশাসন সরকার গড়তে পারবে? জিয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। মির্জা ফখরুল আলমগীর সাহেব যে বক্তব্য দিয়েছেন, এটা আসলে এই কতগুলো ফ্যাক্টস আছে, ফ্যাক্টস বাংলাদেশের জনগণ জানে। তার বক্তব্যটা বিদেশিদের জন্য। আমরা তো জানি যে এর আগের সরকারের আমলও দলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো হয়েছে, এবং সেই সরকার যাওয়ার পর যে ইন্টারিম যে গভর্নমেন্ট আসছে ডক্টর ইউনূসের, এই গভর্নমেন্টের সময় সেই বিশেষ করে বিএনপির লোকজনের চাঁদাবাজি, দলবাজি, টেন্ডারবাজি এগুলো সব করেছে। এটা বাংলাদেশের জনগণ জানে। আপনারা মাঠে গিয়ে ওনারা যেসব বক্তৃতা দেখ নাই কেন, পাবলিক জানে, পাবলিক জেনে শুনেই সেভাবে ভোট দেবে। বিএনপির এটা একটা বিরাট দুর্বলতা বিএনপির। আর যেভাবে জামাতের দুর্বলতা হলো 71 দুর্বলতা। এখন এই দুই দলেই এই দুই দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করতেছে নির্বাচনের জয়ের জন্য। এখন এটা কিন্তু তারেক রহমানের জন্য, আমি আরো ইয়েতে বলছি, তারেক রহমান একটা ভাবমূর্তি নিয়ে যে টাইমসে যে আর্টিকেলটা উঠেছে, আমরা আলোচনা করেছিলাম, এক ভাবমূর্তি নিয়ে সে বাংলাদেশ ত্যাগ করেছে। 17 বছর পর উনি ফিরে আসছেন। আমার মনে হয়েছে উনি নতুন ভাবে আসছেন, নতুন চিন্তা ভাবনা নিয়ে আসছেন। আমার কাছে ভালোই লেগেছে এই জন্য যে বিএনপি একটা বিরাট একটা দল, হ্যাঁ, একটা আওয়ামী লীগ বিএনপি দুইটা বড় দল ছিল, এটা একটা বড় দল। সুতরাং সেই দলের নেতা যখন এত সুন্দর করে কথা বলছে, আমার একটা বিশ্বাস আসছে যে একটা ডেমোক্রেসির জন্য এটা আমাদের জন্য ভালো। এখন তারেক রহমানের যেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হবে, আপনি যে প্রশ্নটা করেছেন, যদি বিএনপি জিতে আসে, সম্ভাবনাও আছে, ভেরি টাইট, যদিও জিতে আসে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে উনি যে প্ল্যানের কথা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য তার যে লোকের দরকার, বিশেষ করে গ্রাস রুট লেভেলে, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে, যারা এইসব চাঁদাবাজি টেন্ডারবাজিতে জড়িত ছিল, তারা অনেকে আবার সাসপেন্ডও করেছে, বহিষ্কার করেছে। এটা পারবেন কিনা, এটা হলো একটা বিরাট চ্যালেঞ্জ। তাকে যত শক্ত হইতে হবে, যত কঠোর হইতে হবে, সেই কঠোর উনি হতে পারবেন কিনা। কারণ চিন্তা করে দেখেন যে বিএনপি আর আওয়ামী লীগ এরা কোনো আইডিওলজিক্যাল দল না, অত সংবন্ধ দল না যে তাদের উপর থেকে একটা অর্ডার দিবে, সে অর্ডার মতো সব কাজ করবে। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, দুটো প্রশ্ন রাখতে চাই আপনার আলোচনা থেকে, দুটো প্রশ্ন রাখতে চাই। একটি হলো আই হ্যাভ এ প্ল্যানটা কি আপনি পেয়েছেন? দ্বিতীয় যে প্রশ্নটি রাখতে চাই সেটা হলো, আপনি বলছেন তিনি চাঁদাবাজি, দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা তো ভবিষ্যতের বিষয়, কিন্তু এর মধ্যেও তো 2024-এর 5ই আগস্টের পরে প্রায়
1.5 বছরের বেশি সময় পার হয়ে গেছে, সেই সময়টায় তিনি পেরেছেন কিনা সেটা তো একটা বিষয়। এই দুটো প্রশ্নের একটু উত্তর চাইছি আপনার কাছে। হ্যাঁ, ওনারা গত এই 18 মাসে বেশ কিছু ছাত্র দলের ছেলে পেলে বা যুব দলের লোকদেরকে ওনারা বহিষ্কার করেছেন, কয়েক হাজার আমি জানি আর কি। ওটা একটা ভালো ভালো উদ্যোগ করেছেন, কিন্তু পার্টির মধ্যে অত ডিসিপ্লিন এখনো ফিরে আসে নাই। আপনি জানেন না, অনেকগুলো 70 না 80টা পজিশনেই ওনাদের মাল্টিপল নিজেদের ক্যান্ডিডেট ছিল। 72টি পজিশনে এখনো আছে দুটোই। হ্যাঁ, ক্যান্ডিডেট ছিল। আর যে কথাটা, আরেকটা কথা কি যেন আপনি বলেছিলেন যে আমি বলছিলাম যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটা কি I have a পাচ্ছেন কিনা? জি। আই হ্যাভ এ প্ল্যানের আমি অত ক্লিয়ার পাই নাই, তবে পত্রপত্রিকা থেকে যেটা বুঝলাম যে উনি 20,000 মাইল কিলোমিটার খাল খনন করবেন, জি। কত কোটি উনি গাছ 5 কোটি লাগাবেন, 5 কোটি গাছ গাছ লাগাবেন। লাগাবেন। তারপরে আপনার ওই টেকনোলজি যে ফ্যামিলি কার্ড, institute গুলো কৃষক আছে, কার্ড, সেসব কথা নিঃসন্দেহে বলবেন। হ্যাঁ ওদেরকে টেকনোলজিক্যালি ট্রেন করে বিদেশে এক্সপোর্ট করার কথা বলেন, এতে করে জব ক্রিয়েট হবে, এইসব ওকে। কিছু কথাগুলো বলেছেন কয়েকটা আর কি প্ল্যানের কথা। ওকে। তো এই কথাগুলো তার সমালোচনা আছে, আমি ওইদিকে যাব না। তবে এটা কিভাবে বাস্তবায়ন করবেন আমি সেই পয়েন্টে চলে আসি। বাস্তবায়ন করার যে লোকের দরকার, সেজন্য তাকে যত কঠিন হইতে হবে সেই কঠোরতা উনি অবলম্বন করতে পারবেন কিনা আশা করি তার দরকার। কারণ না হলে বাংলাদেশের আমি ভবিষ্যৎ খুব খারাপ দেখছি আর কি, যদি এইসব দুর্নীতিগুলো কমানো না যায় আর কি। ভিসাভিস আপনি আরেকটা দলকে যে দেখেন, তারা আইডিওলজিক্যাল দল। তারা আমি শুনি লোকজনকে দেশে যদি কথাবার্তা বলি, ওই আওয়ামী লীগকেও দেখছি, বিএনপিকেও দেখলাম, এখন আমরা দেখি হুজুরদেরকে একটু দেখি, রাইট? এই যে কতগুলো জিনিসপত্র আসছে, কিন্তু তাদের যে ব্যাগেজের কথা বললাম, তাদের ব্যাগেজ হলো 71-এর। এবং বিশেষ করে শফিকুর রহমান সাহেব মাঝে মধ্যে ওই দিন যে বললো কর্নেল অলি ঘোষক, জি, ঘোষক না, মানে উই রিভোল্ট বলেছেন সবার আগে। জি। ওই রিপোর্ট, আরে ভাই আমি তো সেদিন তো আমি চিরগঙ্গে, ওকে। আমি পুলিশ লাইনে, আমার ভাই ওসি থানা, আমি ওখানে তার বাসায় বসে রেডিওতে আমি শুনতেছিলাম। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ফাইনাল ইয়ারে। তো আমি তো শুনেছি, এসব কথা বলে তো কোনো লাভ নাই। কন্ট্রোভার্সি যত ক্রিয়েট করবেন তত মানুষের কাছ থেকে সরে যাবে। কারণ যা বলেন সত্য কথা বলেন, আপনারা সত্য ন্যায়ের পক্ষে আছেন সেভাবে বলেন। কন্ট্রোভার্সি করে আপনারা আপনাদেরই ক্ষতি করতেছেন, এই কথাগুলো আর কি। সত্যিকার ভাই মাপ চেয়ে নিলে হয় ভাই। হ্যাঁ, আমি তো একজন মুক্তিযুদ্ধ ছিলাম, আমরা তো দেখছি কার ভূমিকা কি, আমাকে তো বোঝানোর দরকার নেই, আমি নিজে দেখছি। পুরো জাতি শুনেছে, রেডিওতে পুরো জাতি শুনেছে। কর্নেল অলিটটা কতজন শুনেছে সেটা ডাক্তার শফিকুর রহমান হয়তো, ডাক্তার শফিকুর রহমান হয়তো শুনেছেন, আমরা ঠিক জানি না, তিনি হয়তো আমি শুনেছেন। ডিসিএল এর কাছে জিয়াকে দেখছি, আমি যখন সংগ্রাম চলতেছে, আমি চিটাগাঙ্গে তো হেঁটে হেঁটে আমরা তখন আমি ঘুরে ঘুরে সিটিতে ঘুরে ঘুরে দেখতাম তখন যে আর্মি সোলজার এদিক সেদিক যাচ্ছে, তার আমি নিজে শুনছি যে ঘটনাগুলো আর কি। আমরা একটু প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে শুনি। আপনি হয়তো দেখছিলেন যে আল জাজিরার সাক্ষাৎকারে দ্বিতীয় পর্যায়ে বলা হচ্ছিল তারেক রহমানের পরে গিয়ে বলা হচ্ছে যে টপ লিডারের বাইরেও তৃণমূলের নেতারাদের বিরুদ্ধে যে অভিযোগ, এবং সেখানে বলা হচ্ছিল যে আওয়ামী লীগের বাজে কাজগুলো তোমরাই রিপ্লেস করছো, এমন অভিযোগ আসছে, যেটি খুবই দুঃখজনক যদি সত্য হয়ে থাকে। আমি একটু আপনার কাছে শুনি যে এই বিষয়টাই তো বিএনপির নির্বাচনের সবচেয়ে বেশি অপপ্রচারের, বিএনপি কিংবা প্রচারের শিকার হচ্ছেন যে বিএনপি আরেকটা আওয়ামী লীগ হয়ে যাবে এবং বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সো পার্থক্য খুঁজতে হলে জামাতকে বেছে নিতে হবে। আপনি কতটা মনে করছেন যে এটি ফ্যাক্টর হয়ে উঠতে যাচ্ছে আগামী নির্বাচনে? আচ্ছা, আমাদের যে আওয়ামী লীগ যে গত 15 বছর যে শাসন বা শোষণ করেছে, সেটার যখন পতন হলো তখন শুধু একটা দল কিন্তু চলে যায়নি, একটা ন্যারেটিভের পতন ঘটেছে। তো ওই ন্যারেটিভের যে ভ্যাকুয়ামটা, সেটা কিন্তু জামাত এবং বিএনপি দুজনেরই একটা অনেক বড় সুযোগ ছিল এই জায়গাতে তারা একটা সুন্দরভাবে নিজেদেরকে উপস্থাপন করা, নিজেদের আগের অতীতের সমস্ত ভুল ভ্রান্তি স্বীকার করা। যেমন বিএনপি যখন খালেদা জিয়া বা যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও অনেক করাপশন হয়েছে, তাদেরকে এসে একদম বলা উচিত ছিল যে আমরা যেসব ভুল করেছি সেসব ভুল আমরা আর করব না এবং সেই ভুলের জন্য আমরা ক্ষমা চাচ্ছি। এবং তারা কি তাদের এই যে প্ল্যানের কথা বলছেন বা তাদের কি ভিশন, এটাকে একদম তুলে ধরা। কিন্তু এটা না করে তারা যে দুই দলই যেটা করছে স্ট্র্যাটেজি, তারা কিভাবে করে জিততে পারবে ইলেকশন। যেমন বিএনপি যেই সমস্ত কথা বলছে মুক্তিযুদ্ধ নিয়ে, যেখানে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে সেটা অবশ্যই কি বলবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার ধারণা তারা এই কথাগুলো বলছে যে আওয়ামী লীগের যারা ভোটার ছিল তাদের ভোট পাওয়ার জন্য।
তারপর জামাতও যে ধরনের কথাগুলো বলছে করাপশনের বিরুদ্ধে, সেগুলো খুবই মানে এগুলো যদি সত্যি হয় খুবই প্রশংসার যোগ্য। কিন্তু আমি এখানে আরেকটা জিনিস বলবো, আমরা যদি পাশের দেশ ভারতের দিকে তাকাই, যখন আপনার তাদের ওখানে হিন্দু ফান্ডামেন্টালিস্টরা পাওয়ারে আসলো, তারাও কিন্তু জনগণকে এই কথাটি বলেছিল যে কংগ্রেস অনেক করা, আমরা আমাদেরকে ভোট দিয়ে দেখো, আমরা অ্যাটলিস্ট কারাপশন করবো না। এখন তাদের তাদের তো অনেক রকম তাদের মানে এটা এখন করাপশনের থেকেও খারাপ জিনিস তাদের শাসন আমলে আমরা দেখেছি। কাজে জামাতেরও এই যে এই কথাটা মানুষকে বলছে, হ্যাঁ, এটার কিন্তু একটা প্যারালাল আছে। আমরা দেখেছি যে এই কথা বলে যখন মানুষ ক্ষমতায় আসে, কিন্তু অন্যান্য জিনিসগুলো যেগুলো আমাদের জন্য খুবই অসুবিধাজনক বা শঙ্কাজনক, সেগুলো অ্যাড্রেস না করা হয়, তখন তার ফল কি হতে পারে? হ্যাঁ? আচ্ছা, আমি বলবো যে বিএনপি জামাত দুজনেই এখন দুই দলই এমন ভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের মূল লক্ষ্যটা হচ্ছে ইলেকশন জিতা, যেটা অবশ্যই পলিটিক্যাল পার্টি এটা করবে। কিন্তু তাদের এই যে আমাদের একটা এত বড় একটা পথ পরিবর্তন হলো, এখানে কিন্তু একটা অনেক বড় সুযোগ ছিল যে অনেক কি বলবো মানে সাপোর্টারকে বিল্ড করা। হ্যাঁ, ভবিষ্যতে যেমন বিএনপি এই যে ধরেন অল্প অল্প যেগুলো কি বলবো মানে তাদের দলের কি বলবো এই সমস্ত গুন্ডামি করাপশন এগুলো যদি কন্ট্রোল করতে পারতো, তারা তাদের কিন্তু এই ইলেকশনে এত কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতো না, তারা কিন্তু জামাতের থেকে অনেক এগিয়ে থাকতে পারতো। তো এখন আমার কাছে যেটা খুবই দুঃখজনক মনে হয় যে যতই পট পরিবর্তন হোক, যাই হোক, 50 বছর চলে গেছে, প্রতিটা পলিটিক্যাল পার্টি খালি জিতার জন্য করে এবং তারা কারোরই কোনো আদর্শিক ভিত্তি নাই। এখন আমি জানি যে এই সময় জামাতের একটা অন্যান্য দলের তুলনায় জামাতের একটা সুবিধা আছে, কারণ অন্যান্য দল যারাই আমরা যখনই ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় রেখেছি, তারা আমাদেরকে অনেক ডিসঅ্যাপয়েন্ট করেছে। তো জামাতের এই টেস্টটা হয়নি, কিন্তু এখন জামাত ক্ষমতায় গিয়ে আমাদেরকে অন্যভাবে ডিসঅ্যাপয়েন্ট করবে যদি ক্ষমতায় যায়। আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে দুইটা শক্তিশালী দল সবসময় তীব্র প্রতিদ্বন্দ্বিতায় থাকা, যাতে ভোটারদের হাতে পাওয়ারটা থাকে, ভোটারদেরকে সবসময় তারা ভয় করে, এবং এই তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলে এই অ্যাকাউন্টেবিলিটি এই জিনিসটাও হবে। এবং শেখ হাসিনা ওই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের জিনিসটা, কেয়ারটেকার গভর্নমেন্টটা ধ্বংস করে দেওয়ার আগে বাংলাদেশের যে জিনিসটা সিস্টেমটা চলছিল যে আওয়ামী লীগ আসে বিএনপি আসে, সেটাতে কিন্তু অনেক কিছু অনেক কন্ট্রোলে ছিল। দুর্নীতিমুক্ত আমরা কোনোদিনই ছিলাম না এবং সেটা হব সেটা আমি আশাও করছি না, কিন্তু এটাকে একটু কন্ট্রোলে রাখা এবং সবচেয়ে বড় কথা ভোটারদেরকে ভয় পাওয়া যে আমরা কোনো কিছু যদি ডেলিভার না করতে পারি বা আমরা এরকম কোনো কিছু যদি করি তা আমরা এর পরের বার ভোট পাবো না, এই জিনিসটা যদি খালি প্রতিষ্ঠিত হয়, এই ভয়টা প্রতিষ্ঠিত হয় যে হ্যাঁ ভোটারদের হাতে কিছু ক্ষমতা আছে, তাহলে আমি বলবো যে একটা কোনো একটা স্টেপ আমরা মানে পেলাম আর কি, একটা স্টেপ উত্তরণ করলাম।